আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনা করব এবং এজন্য আমাদের সাথে স্টুডিওতে এরই মধ্যে একজন অতিথি রয়েছেন। আমরা তার সাথে শুরুতেই পরিচিত হয়ে নেই। জনাব অলিউল রহমান শান, শিক্ষক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আরও দুজন অতিথি যুক্ত হবেন। আমরা আলোচনা শুরু করি। অলিউল রহমান, গেল কয়েকদিন ধরেই আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন বিভিন্ন ক্যাম্পাসে বেশ উত্তপ্ত পরিস্থিতি। ৫ আগস্ট, সেখানেও ৫ আগস্টের যে রাষ্ট্রীয় অনুষ্ঠান, সেখানেও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি। বিরোধী দলের যারা রয়েছেন তারা বয়কট করলেন সেই অনুষ্ঠান থেকে। সব মিলে জুলাই অভ্যুত্থানের এই ২ বছর, সেটি একটু জানতে চাওয়া। পাশে একটু যোগ করি একজনের মন্তব্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি নতুন সম্ভাবনা সৃষ্টি করেছিল। ক্ষমতার রাজনীতির কারণে সেই সম্ভাবনা নষ্ট হয়েছে বলে দাবি তার। আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। আমরা বর্তমানে যেটি পরিলক্ষণ করছি সেটি আসলে নতুন প্রবণতা নয়, এটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখে এসেছি। জুলাইয়ের কৃতিত্ব কার এবং জুলাইয়ের এক দফার ঘোষককে এই নিয়ে সেই পুরনো আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাস্টার মাইন্ড ঘোষণা করা হলো যুক্তরাষ্ট্রে, যখন আমাদের পূর্ববর্তী যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন তিনি একজন ছাত্র নেতাকে গিয়ে যখন মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত করিয়ে দিলেন, তখন থেকেই কিন্তু জুলাইয়ের কৃতিত্ব কার সেই প্রশ্নটি আমাদের সামনে একটি রাজনৈতিক প্রশ্ন হিসেবে হাজির হয়েছে। এবং একটি নির্বাচন পরবর্তী সময়ে যখন রাজনৈতিক একটি সরকার ক্ষমতা প্রাপ্ত হলেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসলেন, সেই প্রশ্নটি আমাদের সামনে আবারও হাজির হয়েছে। এবং তার মধ্যবর্তী সময় আমরা যেটা দেখলাম, জুলাইয়ের বিভিন্ন অংশীদার নানান ধরনের, এবং এটি আমাদের একটা বড় রাজনৈতিক প্রশ্নও বটে, নারী, সংখ্যালঘু, আদিবাসী, বিভিন্ন সম্প্রদায়কে জুলাইয়ের কৃতিত্বের ভাগিদার হিসেবে প্রথমত বাদ দিয়ে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। এবং সেটি আসলে করেছেন আন্দোলনের যারা নেতৃস্থানীয় হিসেবে তৎকালীন সময়ে মিডিয়াতে, গণমাধ্যমে পরিচিত ছিলেন, তারাই সেই কর্মকাণ্ডটির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। আমরা দেখেছি এনসিপির নেতারা সোহরাওয়ার্দী উদ্যানে যে সমাবেশটি হয়েছিল নারী কমিশনের বিরুদ্ধে, সেইখানে উপস্থিত হয়ে তারা বক্তৃতাও পর্যন্ত দিয়েছেন। ফলে যখন গণ-অভ্যুত্থানের সামনের সারির নেতৃত্বে যারা ছিলেন তারাই এই ধরনের এক্সক্লুশনারি অ্যাক্টিভিটিসে অংশ নেন, তখন প্রশ্ন তো নিশ্চয়ই থেকে যায় যে জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে এক ধরনের ভাগ বাটোয়ারা সেটা তৈরি হয়েছে। এবং তারই কন্টিনিউয়েশন আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন পরবর্তী সময়েও। আমরা কয়েকদিন ধরে, অন্ততপক্ষে সরকারের প্রায় ৬ মাস অতিবাহিত হচ্ছে, বিগত কয়েক মাসে যেটা বিভিন্ন স্পেশালি আই থিঙ্ক সিভিল সোসাইটি এবং আরও কয়েকটা মহলে আমরা খুব শঙ্কিত ছিলাম যে আসলে সরকারের বিরোধী দল কোথায় এবং বিরোধী দলের যে ভূমিকা, আমরা বিরোধী দলের ভূমিকা কোন অর্থে দেখি। একটা হচ্ছে রাজনৈতিক বিরোধিতা, সেটা এক ধরনের, আরেকটা পলিসিগত, ধরা যাক অর্থনৈতিক যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তির ভেতরে রয়েছি এবং বিভিন্ন ভৌগোলিক নানান রকমের সংকট আমাদের মোকাবিলা করতে হচ্ছে। আমাদের গ্যাসের সংকট চলছে, বিদ্যুৎ খাতে একটা বড় রকমের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, বিদ্যুতের দাম কয়েক দফায় বাড়ানো হয়েছে। সেই ব্যাপারে আমরা বিরোধী দলের, রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা কামনা করছিলাম সেটি কিন্তু আমরা অবলোকন করিনি, পরিলক্ষণ করতে পারিনি। এবং তারই ধারাবাহিকতায় আমরা এই রাজনৈতিক ময়দানে এসে জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিরোধী দলের একটা বিরোধিতা দেখতে পাচ্ছি সরকারি অবস্থানের সঙ্গে। এবং সেটি গতকাল রাষ্ট্রীয় যে একটি অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে, সেখানে একটি ডকুমেন্টারি দেখানোকে কেন্দ্র করে আসলে এই বিরোধের তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। কিন্তু তার পাশাপাশি আমরা বিভিন্ন ক্যাম্পাসে লক্ষ্য করছি যে শিবিরের সঙ্গে ছাত্রদলের একটা সংঘর্ষময় পরিস্থিতি সেটি বিরাজমান আছে। শরীয়তপুরে দেখা গেছে যে ছাত্রদলেরই এক ক্যাডার বাহিনীরা তারা জুলাই যোদ্ধাদেরকে প্রোগ্রাম থেকে বের করে দিয়েছেন। ফলে এই যে একটা সংঘাতময় পরিস্থিতি সেটা কিন্তু শুরু হচ্ছে এবং এটা আমাদের জন্য একটা অশনি সংকেত। কারণ আমরা ভেবেছিলাম যে অন্ততপক্ষে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক যে স্থিতিশীলতা সেটি বজায় থাকবে। এখন সেটি যে বজায় থাকছে না, সেটি আমাদের পূর্ববর্তী যে রাজনৈতিক সংস্কৃতি সেটির পুনরাবৃত্তির একটা আভাস প্রথমত, এবং সেটি আমাদের জন্য একেবারেই সুখকর নয়। এবং আমাদের রাজনৈতিক মতপার্থক্য তো অবশ্যই আছে এবং আমরা বেশ কিছু বড় বড় প্রশ্ন আমাদের রাজনৈতিক ময়দানে জিয়ে রেখেছি, যেগুলোর কোনো সুরাহা আমরা করতে পারিনি। এবং আমরা ভেবেছিলাম অভ্যুত্থানের মাধ্যমে কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্রশ্নগুলোর সুরাহা সম্ভব হবে। কিন্তু সেই প্রশ্নগুলো আমরা যেহেতু সুরাহা করতে পারিনি, সেগুলি আমাদের পাশে বারবার কাছে ফেরত এসছে। এবং একটি বড় সংকটই হচ্ছে যে ধরা যাক যুদ্ধাপরাধীর বিচার নিয়ে আমরা বাংলাদেশে একটি জনপ্রিয় আন্দোলনই তো দেখেছি, যেটি আপনি আওয়ামী লীগের একক কৃতিত্বের জায়গা থেকে কখনোই বলতে পারবেন না। আওয়ামী লীগ সেই আন্দোলনটাকে আসলে কুক্ষিগত করেছিল, ক্যাপচার করেছিল, শাহবাগের আন্দোলন একদমই কোঅপ্ট করেছে কমপ্লিটলি। কিন্তু আওয়ামী লীগ কিন্তু আন্দোলনটা শুরু করেনি এবং সেটি কিন্তু একটা জনপ্রিয় আন্দোলনও ছিল। আমরা তখন একদমই স্বতঃস্ফূর্ত
জনস্রোত দেখেছি সেই আন্দোলনের ক্ষেত্রে, ফলে সেটি ভুলে গেলে চলবে না আমাদের। আমরা অনেকগুলো প্রশ্ন জিয়ে রেখেছি এবং দেখুন যে সেই একই রকমভাবে খুবই একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই যে একটা পরিস্থিতি, আমরা তো যুদ্ধাপরাধীর সময় অবশ্যই সেটা একটা খুব গুরুতর প্রশ্ন, কিন্তু এর পরবর্তী সময়ে ধরা যাক আইন শৃঙ্খলা রক্ষাকারীকে বাহিনীকে ব্যবহার করে জনগণের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হলো জুলাই গণ অভ্যুত্থানের সময়, এবং আমরা তো আওয়ামী লীগের সেই প্রশ্নটাও মানে মীমাংসা করতে পারিনি, তাই না? আমরা নিষিদ্ধ করলাম। ঠিক একই রকমভাবে যখন জামাতকে যেমন করে নিষিদ্ধ করা হয়েছিল ঠিক আওয়ামী লীগ সরকারের পতনের খানিকটা সময় আগে। এবং দেখুন যে আমরা অমীমাংসিত প্রশ্নকে কেমন করে ডিল করি সেটার একটা চরিত্রায়ন হিসেবে আমরা এই দুটো উদাহরণকে হয়তো মাথায় রাখতে পারি, এবং ফলে সেই অমীমাংসিত যে পরিস্থিতি সেটি কিন্তু বিদ্যমান রয়ে গেছে। ধরা যাক বিএনপির সঙ্গে জামাতের তো পূর্ববর্তী সময় তারা সরকারে ছিলেন একসঙ্গে, 4 দলীয় ঐক্যজোটের সরকার, একাধিকবার তারা ক্ষমতায় ছিলেন, একবার নয়। ফলে তাদের সঙ্গে কিন্তু একটা অতীত সম্পর্কের ইতিহাস রয়েছে, এবং আমরা দেখেছি আওয়ামী লীগের সময় বিএনপিকে কিন্তু জামাতের সঙ্গে অ্যাফিলিয়েটেড বলেই নানান রকমভাবে সমালোচনা করা হতো, হেয় করা হতো, এমনকি সেইমও করা হতো যে তারা যুদ্ধাপরাধের পক্ষের বা অন্যান্য যেই অ্যাসোসিয়েশনগুলো তাদেরকে আমরা সাধারণত আর কি দেয়া হতো আওয়ামী লীগের সময়, সেই তকমাগুলো তাদের ক্ষেত্রে ব্যবহার করা হতো কেবলমাত্র জামাতের সঙ্গে অ্যাফিলিয়েশনের কারণে। ফলে জামাত প্রশ্নটা কিন্তু আমরা অমীমাংসিত রেখেই দিলাম, এবং শেষমেশ দেখা গেল যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হবার ঠিক আগে সেনাপ্রধান যখন সভা ডাকলেন সেখানে জামাতের প্রতিনিধিকেও ডাকলেন, এবং আমরা কিন্তু জামাত কিন্তু এখন একটা নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে মানে রাজনৈতিক ময়দানে অন্তত পরিচিত। সেটা তো আওয়ামী লীগের নিষিদ্ধ, অবশ্যই আওয়ামী লীগের নিষিদ্ধ, সেটি তো আদালত বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নয়, নির্বাহী আদেশেই নিষিদ্ধ ছিল। নির্বাহী আদেশই নিষিদ্ধ ছিল, এবং সেই নির্বাহী আদেশের যে নিষেধাজ্ঞা সেটি মানে হঠাৎ করে কিভাবে উবে গেল সেটাও একটা বড় প্রশ্ন আর কি। মানে আমরা ধরে আওয়ামী লীগকে যেমন করে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আওয়ামী লীগ তো একটা নিষিদ্ধ দল বর্তমানে, মানে এই প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা দেয়া হলে সেটি আবার যে কোনো সময় উবে যেতে পারে, সেটি একটি প্রক্রিয়ার কথা বলছেন। আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন আরও একজন অতিথি, জনাব শহীদুল ইসলাম বাবুল, এমপি, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাকে আলোচনায় স্বাগত। আমরা আলোচনা করছিলাম যে ক্যাম্পাসগুলোতে হঠাৎ করেই উত্তপ্ত অবস্থা, এমনকি গতকাল যে জুলাই অনুষ্ঠানকে ঘিরেও এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি হয়েছে। এনসিপির যে বয়কট সেটি নিয়ে সমালোচনাও হয়েছে। অর্থাৎ কৃতিত্বের যে লড়াই সেটি দেশ জুড়েই চলছে, আধিপত্যের লড়াই সেটি চলছে। আজকে সাতক্ষীরায় এটিও গতকালকে সাতক্ষীরার আরেকটি ঘটনা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবারের সদস্য আহতদের সম্মাননা অনুষ্ঠানে মঞ্চে আমন্ত্রণ না জানানোয় বিএনপি ও জামাতের নেতারা সভাস্থল ত্যাগ করেছেন। জেলা পরিষদের একটি অনুষ্ঠান ছিল। মানে দিন শেষে বয়কট ক্রেডিটের না হলে বয়কট সবাই চায় বা করে, শুধু দোষ হচ্ছে এনসিপির, এরকম কিনা বিষয়টা? না, এনসিপির দোষ শুধু কেন দেব? ধরেন হয়েছে কি, এই যে সালাউদ্দিন আহমেদ গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, এই যে জুলাইয়ের ক্রেডিট আমার জুলাই যে যেভাবে বলছে, এইভাবে যদি জুলাইকে টানা হেঁচড়া করা হয় তাহলে জুলাই কারোই থাকবে না। এটা কিন্তু চমৎকারভাবে বলেছেন। জুলাই এটা তো ঠিক যে এটা আবাল বৃদ্ধ বনিতা একটা মানুষের একটা বিপ্লব বা আন্দোলন, যেটাই বলেন, যেমন ছিল মুক্তিযুদ্ধ। দেখেন মুক্তিযুদ্ধটাকে আওয়ামী লীগ এমন তেনা করে ফেলছিল, মানে তাদের সম্পত্তি, আর কারো কোনো অংশ নাই, অংশীদার নাই, তারাই করেছে, তাদেরই সব। এবং তারা যত অন্যায় অপকর্ম করেছিল, এই মানে তার বিরোধিতা করতে গেলেই আপনি মুক্তিযুদ্ধ বিরোধী একটা ট্যাগ দেওয়া হতো, বাস্তবতা। ইভেন বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী বারবার বলা হয়েছে, যদিও বিএনপি তখন জন্ম হয় নাই। বিএনপির ফাউন্ডার যিনি, তিনি মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, এটা স্বীকৃত। তারপরেও কিন্তু এগুলো বলা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী ওই সময় চমৎকার করে বলছিলেন যে আওয়ামী লীগ একটা অদ্ভুত মেশিন, এর মধ্যে ঢুকেই দিলে রাজাকার ঢুকেলে মুক্তিযোদ্ধা বের হয়, আর মুক্তিযোদ্ধা ঢুকেলে রাজাকার বের হয়। এগুলো করতে 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 তাদেরকে দেশ ছেড়ে পালাইতে হয়েছে। কিন্তু হ্যাঁ, এখন এই 24-এ এসেও যদি আমরা সেটা করি যে এই জুলাই আমার বা আমার, এইগুলো যদি করতে থাকি, মুখে বলে এক কথা আর কাজে কর্মে প্রমাণ যদি করি যে এটা আমি নাই, আমার নাই কেন, তাহলে কিন্তু একই প্রক্রিয়া হবে। এই জুলাইকে কেউ যদি পণ্য বানায় বা বাণিজ্যের উপকরণ বানায়, মুক্তিযুদ্ধ বানাইলে যেমন হয়েছে তাই হবে। দেখেন আপনার মানে এই যে কালকের যে ঘটনাটা, এটা দুঃখজনক, রাষ্ট্রীয় একটা অনুষ্ঠান, এটা বুঝতে হবে আমাদের সকলের। এই যে ডকুমেন্টারিটা হয়েছে, এটার ভুল ভ্রান্তি আমরাও বলেছি, মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন এটা একটা ভুল হয়েছে, যেখানে আসিফ নাহিদদের ছবি নাই, এটা সত্য, বা আবু সাইদকে ভালোভাবে উপস্থাপন করা হয় নাই, এটা নিয়ে আমাদেরও ডিসস্যাটিসফ্যাকশন। জুলাইকে কখনো আমরা কিন্তু অশ্রদ্ধা, রেসপেক্ট মানে ডিসরেসপেক্ট কখনোই করি না, কারণ জুলাইয়ের সাথে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কে কি বললো না বললো তাতে কিছুই যায় আসে না। ওইখানে খালেদা জিয়ারও ছবি নাই, তিনি জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করি।
তো সেই জন্য আমরা বলি এর জন্যে কিন্তু এই প্রশ্নটা কি আপনারা খুঁজেছেন যে মানে কারা করলো এই ডকুমেন্ট? হ্যাঁ, সেটি নিয়ে কথা হচ্ছে, আমাদের দলের মধ্যেও কথা হচ্ছে, দলের নেতাকর্মীরাও এটা নিয়ে অসন্তোষ আছে, হ্যাঁ, যে এটা ভুল হয়েছে বা ঠিক হয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি রাষ্ট্রীয় একটা অনুষ্ঠানকে বিশৃঙ্খলা পণ্ড করবেন। এমনও তো হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়ে জুলাই বিএনপির যে অংশগ্রহণ ছিল সেগুলোকে উপেক্ষা করা হয়েছে, তারেক রহমানকে সিরিয়াসলি উপেক্ষা করা হয়েছে। নট অনলি দ্যাট, আপনার ওয়াসিমকে পাঠ্যপুস্তকের থেকে ওই আমাদের চট্টগ্রামের ছাত্রদলের ওয়াসিমকে বাদ দেওয়া হয়েছে। তা আমরা কি কোনো অনুষ্ঠান পণ্ড করেছি? এটি কি ঠিক? অসংখ্য অনুষ্ঠান তো হয়েছে। তো অনুষ্ঠান হতো, তারা তাদের কথা বলতো, আমরাও বলতে পারতাম, এবং এটি নিয়ে বাংলাদেশের মানুষ আছে, গণমাধ্যম আছে, আর তারাও কথা বলতে পারতো। কিন্তু ওইখানে যে পরিবেশ হয়েছে এটা কাম্য না, এটা অবিবেচনাপ্রসূত এবং হঠকারী। জানেন, এগুলো করে শুধুমাত্র জুলাইয়ের যারা পতিত শক্তি তারাই উৎসাহিত হচ্ছে, প্রকৃতপক্ষে জুলাইয়ের কোনো লাভ হচ্ছে না। কিন্তু এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এটি কারা করলেন? দলের কেউ নাকি প্রশাসন? না, এটা সরকারের লোকরাই তো করেছে, সরকারের লোকরাই করেছে। মন্ত্রণালয়ে যারা ছিল সেগুলো নিয়ে আমাদের দলের মধ্যেও কথা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন, হ্যাঁ, সকল থেকেই বলা হচ্ছে, এবং এগুলো খতিয়ে দেখা হবে কারা এর পেছনে কি হয়েছে। এগুলো যে ইন্টেনশনাল না বিএনপির বা সরকারের, সেটা তো নিশ্চয়ই বোঝা গেছে। যদি তাই হতো তাহলে খালেদা জিয়া এখানে উপেক্ষিত হবেন, কি কারণে উপেক্ষিত হবেন? তো সেই জন্যই আমরা বলছি যে এটা, এই ঘটনা নিয়ে কিন্তু আপনি অনুষ্ঠানটা প্রধানমন্ত্রীকে ঘোষক বানানো হয়েছে, এক দফার ঘোষক না, ওইখানে এক দফার ঘোষক প্রধানমন্ত্রীকে বলা হয়নি। আমি টোটাল ডকুমেন্টারি দেখেছি, ইভেন আবু সাইদের ছবিও আছে, কিন্তু যেভাবে থাকে না, 2 জায়গায় আবু সাইদের ছবি আছে ওই ডকুমেন্টারিতে। এটা সম্ভবত যারা করেছে তারা সমস্ত রাজনৈতিক দলকে উপেক্ষা করতে চেয়েছে, যে একটা গণমানুষের যে বিপ্লব সেটা হয়তো দেখাইতে চাইছেন, কিন্তু তার মধ্যেও এটা যে মানে মানে নাহিদ তাদের থাকবার প্রয়োজন ছিল এখানে, বেগম জিয়া এখানে খুবই প্রাসঙ্গিক ছিলেন, বেগম খালেদা জিয়া, কারণ এই জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ উনি অবশ্যই। এই এত বছরে না হলে তো, বেগম খালেদা জিয়ার উপরে জুলুম না হলে তো, বা এতদিনের এই পুঞ্জীভূত অপরাধ যদি না হইতো, অ্যাকাউন্টে জমা না হতো, তাহলে তো জুলাই ছাত্ররা ডাকুক আর যেই ডাকুক আবার প্রয়োজন হতো না। তো সেই জন্য ওই যে পার্থ সংসদে খুব চমৎকার করে বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে, জুলাইয়ে ছাত্রদের ভূমিকা আমরা অস্বীকার করি না, তারা আমাদের মাথার মুকুট, কিন্তু এই যে 17 বছরে আমরা যে টোকায় টোকায় টেস্ট ক্রিকেটের মতো 300 রান করলাম, আর তারা একেবারে হয়তো 18 রান করে ফেললো, এই সমষ্টিগত মিলেই তো জুলাই। সেই জন্য জুলাইকে যদি কেউ অপমান করতে চায়, কাউকে কেউ ছোট করতে চায়, কাউকে কেউ বাদ দিতে চায়, এটা জুলাইয়ের অবমাননা হয়, এবং এতে করে কারো লাভ হবে না। আরেকটি মন্তব্য নিয়ে আপনার মন্তব্য জানতে, ইসলামী আন্দোলনের আমির তিনি একটি মন্তব্য করেছেন যে সম্ভাবনা তৈরি হয়েছিল জুলাইয়ের ওই সময়টাতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির কারণে সেটি নষ্ট হতে চলছে। না, এটা বলতে পারে, উনি ঠিকই আছেন। আমি যে ওনার কথা একেবারে অশ্রদ্ধা করবো বা অবাস্তব সেটা তো না। জুলাইতে তো একটা বিপুল সম্ভাবনাই তৈরি হয়েছিল, কিন্তু আমরা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যে মানে দায়িত্ব জ্ঞানহীন আচরণ করছি, এবং এটা তো অন্তর্বর্তীকালীন সময় আরও বেশি হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। সবচেয়ে বড় সমস্যা যেটা হলো, আসলে এই যে ছাত্র নেতৃত্ব, তাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকার চালানোর অভিজ্ঞতা নেই। ইভেন প্রফেসর ইউনূস সাহেব, উনি বরেণ্য মানুষ, অবশ্যই রেসপেক্টেবল মানুষ, নোবেল লরিয়েট মানুষ, কিন্তু রাজনীতি তো ভিন্ন, রাষ্ট্রাচার রাজনীতি এটা তো ভিন্ন, এই অভিজ্ঞতা তো ওনারও ছিল না, যে কারণে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। এবং বিপ্লবের পরে এটা হয়ও, একেবারে যে হয় না, অভিজ্ঞ মানুষ থাকলেও হবে না, নট দ্যাট। তো সেই ধারাবাহিকতা এখনও কিছু কিছু বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বা তৈরি করা হচ্ছে ইম্যাচুরিটির কারণে। আপনি একটা জিনিস যদি বুঝেন তাহলে বলতে পারবেন, দেখেন এই যে আমাদের ছাত্র নেতৃত্ব, তাদের প্রতি আমরা রেসপেক্ট রেখেই বলি, তারা যে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা আচরণ করছে, ধরেন যদি এই সরকার ফেল করে, কথার কথা আমি বলি, বা বিএনপি যদি দুর্বল হয়ে যায়, তাহলে কি কারা লাভবান হবে বলেন? কে উৎসাহিত, কারা খুশি হয়? এই জুলাইয়ের প্রতি তো শক্তি। আওয়ামী লীগকে যদি আপনি হ্যান্ডেল করতে চান, ডিল করতে চান, আপনি বিএনপিকে বাদ দিয়ে করতে পারবেন? এনসিপির পক্ষে এটা সম্ভব, বা জামাত ইসলামের পক্ষে সম্ভব? আমরা বলি যে জুলাইয়ের, আবার বলা হয় এটা যে জুলাইয়ের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ হন আর না হন, কিন্তু একটা নির্বাচিত সরকারের বিরুদ্ধে আপনারা 5 মাস 5.5 মাসের মধ্যে যেই আচরণ শুরু করেছেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। এতে করে আপনাদেরও কোনো লাভ হবে না দিন শেষে, এবং বিএনপি যদি দুর্বল হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তার প্রভাব আপনার পর পড়বে। এটা হিসাব আপনি মিলিয়ে দেখতে পারেন। কিন্তু সরকারের বিরোধিতা কি তারা করবে না? যে সংস্কারের দাবি নিয়ে জুলাই গঠিত হয়েছিল, সেটি কি তারা দাবি জানাবে না? আমি বলছি না বিরোধিতা করবে না, বিরোধিতার একটা ভাষা আছে, বিরোধিতার একটা শালীনতা আছে, বিরোধিতার একটা ধরন আছে, সৌন্দর্য আছে, সব কিছুই আছে। যেমন আজকে তারা ওই তেল গ্যাস সে দাবিতে বিক্ষোভ করেছে, ঠিক আছে, অবশ্যই ওয়েল অ্যান্ড গুড। পুলিশও তারা একেবারে সচিবালয় পর্যন্ত আসছে, গেট বন্ধ করে দিয়েছে, পুলিশও খুবই সহনশীল ভূমিকা পালছে। এটা যদি আওয়ামী লীগের আমল হইতো তাহলে 100 রাউন্ড গুলি হইতো, 500 রাউন্ড টিয়ার গ্যাস হইতো, অসংখ্য মানুষ গ্রেপ্তার হইতো, অনেকের হাত পা ভাঙতো, হইতো তো, মানুষ মারাও যাইতে পারতো। তো পার্থক্য তো আছে।
আপনি অবশ্যই বিরোধিতা করবেন, কিন্তু সেটাও একটা নর্মস থাকতে হবে, তার মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে। খিস্তি খেয়োর হলে কেন হবে বলেন? জি, আমাদের সাথে আরো একজন অতিথি যুক্ত হয়েছেন, সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে আলোচনায় স্বাগত। থ্যাংক ইউ। আলোচনা আমরা করছিলাম ক্যাম্পাস সহ বিভিন্ন জায়গায় যে পাল্টাপাল্টি অবস্থান এবং গতকাল রাষ্ট্রীয় অনুষ্ঠানেরও যেই হাল হলো সেটি নিয়েও আলোচনা হচ্ছিল। আপনার সাথে সেটি নিয়ে কথা বলার পাশাপাশি আরেকটি মন্তব্য যুক্ত করতে চাই। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন গতকালও তিনি কথা বলছিলেন, আজকে এক অনুষ্ঠানে তিনি বলছিলেন শহীদ পরিবারের সদস্যরা তাদের, অর্থাৎ আপনাদের এনসিপি নিয়ে যেসব কথা বলছেন, আমি যদি সেগুলো বলি তাহলে তাদের রাজনীতি আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে সেটাকে আমরা বলেছি, জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি তাহলে তাদের কি অবস্থা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সেই সময়টা নিয়ে এর আগেও বিভিন্ন সময় অভিযোগ করেছেন বিভিন্ন নেতা, আজকে উনিও মন্তব্য করলেন। আপনাকে ধন্যবাদ। আমাদের প্রতিমন্ত্রী ইশরাক ভাই রাজনীতি ভালো শিখে ফেলেছেন। উনি তো এখন দায়িত্বে আছেন, তো উনি এটার তদন্ত করেন না কেন, রাজনৈতিক বক্তব্য দেন কেন? উনি বলছেন শহীদ ফ্যামিলি যা ওনার কাছে যা বলছেন সেটা যদি উনি খোলাসা করেন তাহলে শহীদ পরিবারদের কি মুখ নাই? আমরা তো দেখতে পাচ্ছি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য করছেন। এখনও আস্তে আস্তে আমি একটা ভিডিও দেখলাম যে সরকারি প্রোগ্রামে মহামান্য রাষ্ট্রপতিকে উপস্থিত রেখে শহীদ পরিবার যা বললেন সরকারের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো করলেন সেগুলো সুরাহা কে করবে? কিংবা আমরা তো বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছি, সেদিনও আরেকটা প্রোগ্রাম জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটা সংগঠনের, সেখানে সরকার দলীয় একজন হুইপের উপস্থিতিতে তাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করলেন বা উত্তর চাইলেন, জবাব চাইলেন যে বিচারের কী অবস্থা, সংস্কারের কী অবস্থা, এরাও কিন্তু শহীদ পরিবার। ফলে এগুলো নিয়ে যদি আমরা রাজনীতি করি, শহীদ পরিবাররা কথা বলেন তাদের একটা জেনুইন গ্রিভেন্সের জায়গা থেকে। অনেক কিছুই তারা প্রত্যাশামাফিক দেখতে পাচ্ছেন না। তাদের সন্তানদের এখনও অনেক ক্ষেত্রে মানে বিচার তো দূরে থাক, তদন্তই শুরু হয় নাই। তারপরে হচ্ছে আপনার অ্যাটলিস্ট যদি তারা দেখতে পারতেন যে সংস্কারটা বাস্তবায়ন হচ্ছে। 41টা মামলার তদন্তই হয়নি, হ্যাঁ, শুরুই হয় নাই। তো হ্যাঁ, সংস্কারগুলো হচ্ছে, তাহলে তারা ভাবতেন যে ওকে তাদের সন্তানদের আত্মদানের একটা অর্থ তৈরি হচ্ছে। ফলে তাদের তো একটা ক্ষোভ, খুবই জেনুইন ক্ষোভ, এবং আমাদের সেই ক্ষোভগুলোকে নিয়ে রাজনীতি করা উচিত না। এবং এই যে কবরের যে কথাটা বললেন, এটা তো একটা আটারলি একটা পলিটিক্যাল স্টেটমেন্ট তিনি দিয়েছেন তার জায়গা থেকে। তিনি এটা তদন্ত করুক, তিনি দায়িত্বে আছেন, তিনি তদন্ত করে দেখা কারা এখানে। আপনি অন্তর্বর্তী সরকারের আমলের একটা ঘটনার উদাহরণ দিয়ে বলছেন এর সাথে এনসিপি জড়িত। কিভাবে? অন্তর্বর্তী সরকার তো অন্তর্বর্তী সরকার, তার সাথে এনসিপি কি সম্পর্ক? যদি ধরেন এটা ঘটনা হয়েও থাকে, আহ্বায়ক ছিলেন সেখানে, সেই সরকারের অংশ, তো এর সাথে কি আহ্বায়ক জড়িত? ধরেন তিনি যখন উপদেষ্টা ছিলেন, তিনি তো 6 মাসের মাথায় চলে এসেছেন ওখানে। তো আপনার তাহলে ওই সরকারের তো দায়িত্ব বিএনপিকেও নিতে হবে, কারণ বিএনপি, ওই সরকারের নিরাপত্তা উপদেষ্টা তো বিএনপির মন্ত্রী, ওই সরকারের অ্যাটর্নি জেনারেল তো বিএনপির মন্ত্রী। ফলে এবং আপনি যদি আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রীর সাম্প্রতিককালের সাক্ষাৎকারটা যদি আমরা আমলে নিই, কীভাবে অন্তর্বর্তী সরকারটা ফরমেশন হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিএনপির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সরকারটা এরকম হওয়ার ক্ষেত্রে। ফলে এই সরকারের যে কোনো দায় কিন্তু তাহলে বিএনপিকেও নিতে হবে। কথা সেটা না, কথা হচ্ছে যদি কোনো স্পেসিফিক অভিযোগ ওঠে আপনি তদন্ত করেন, আপনি এটা নিয়ে রাজনীতি করেন না। হ্যাঁ, এবং অন্তর্বর্তী সরকারে একটা মানে ধরেন যদি সেখানে কোনো দুর্নীতির কিংবা কোনো অপচয়ের প্রসঙ্গ থাকে, সেটা আপনি বলবেন যে অমুকে এটার সাথে জড়িত। এর বলার আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের যে কোনো কিছু মানে লাভের গুড়টা আপনি খাবেন, কিন্তু যে কোনো দায় আপনি এনসিপির ঘাড়ে দেবেন, এটা তো অনেক দিন ধরে হয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি। ফলে এটাকে আমি খুব বেশি আমলে নিচ্ছি না ওনার এই কথাকে। এবং উনি যে অ্যাটিটিউড দেখিয়েছেন এটাও আমার কাছে শোভন মনে হয় না। তিনি একজন মন্ত্রী সুলভ অ্যাটিটিউড হয় নাই তার, সেটা তিনি গায়ের জোরে কথা বলতে চেয়েছেন। এবার ওনার বরং শেখা উচিত কীভাবে পরিস্থিতিটাকে মাননীয় আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে ডিল করেছেন, এটা তার দেখা উচিত তার সিনিয়র মন্ত্রীর কাছে। আপনারা কি করেছেন? এইভাবে যিনি বলেছেন আপনি ইতিহাস বিকৃতি করবেন আর সেখানে আমরা চুপচাপ থাকবো, এটা তো হতে পারে না। এবং মহামান্য রাষ্ট্রপতিও তো মন্তব্য করতে বাধ্য হলেন শেষ পর্যন্ত। তাহলে আপনি দায় নিয়েছেন? আপনি মাননীয় মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী হিসেবে কি আপনি দায় নিয়েছেন? দায় না নিয়ে এভাবে গায়ের জোরে কথা বলছেন। এবং ওই একই অনুষ্ঠানে পুলিশের আইজি তিনি যে আচরণ করেছেন সেটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তিনি বলছেন এগুলাকে কি বাইর করে দিব? আপনি তার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করে দেখেন, স্যার এগুলাকে কি বাইর করে দিব? সেখানে একজন মাননীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন প্রতিবাদকারীদের মধ্যে। হ্যাঁ, এগুলো হচ্ছে পুলিশের সেই আগের চেহারা, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি টাইপের। হ্যাঁ, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। এবং যে ইতিহাস বিকৃতিটা আপনারা ঘটিয়েছেন, ওই যেটা মানে বিএনপির লোকজন সমর্থন করতে পারছে না পর্যন্ত, এটা কারা বানালো?
হ্যাঁ, কোন মন্ত্রণালয়ের কোন আমলার এর সাথে জড়িত এই ভয়ঙ্কর ইতিহাস বিকৃতির সাথে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ডকুমেন্টারি দেখেন, লজ্জায় তিনি তাকাতে পারবেন না এটার দিকে, যে এত ভয়ঙ্কর ইতিহাস বিকৃতির সাথে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ডকুমেন্টারি দেখেন, লজ্জায় তিনি তাকাতে পারবেন না এটার দিকে, যে এত ব্ল্যাটেন্টলি এখানে ইতিহাস বিকৃতি করা হয়েছে। ফলে এটা আপনি তদন্ত করেন যে কারা আপনার ঘরের শত্রু বিভীষণ। এই যে আমাদের সাথে আপনার একটা মানে কনফ্রন্টেশন এরকম যদি হয়, আপনি ইতিহাসের একজন ক্যারেক্টার, আপনি বসে আছেন, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দিনে দুপুরে ডাকাতির মতো ইতিহাস বিকৃতি করা হচ্ছে, তখন আপনি কিন্তু চুপ থাকতে পারবেন না। তাহলে এই যে দূরত্বটা সৃষ্টি করছে কারা, এটা কিন্তু সরকারই তদন্ত করা উচিত। অলিউল রহমান শান, জুলাই অভ্যুত্থানের পরে যেই রাষ্ট্র কাঠামো পরিবর্তন সহ যেসব দাবিগুলো ছিল, তার মধ্যে এটিও একটি অন্যতম ছিল দুর্নীতি দমন কমিশন বা দুর্নীতি দমন করাটার একটি উদ্দেশ্য। কিন্তু দুর্নীতি দমন কমিশন আরও শক্তিশালী করার পরিবর্তে আমরা দেখলাম গেল 3 মার্চ যে কমিশন আগে ছিল তারা একসাথে পদত্যাগ করলেন এবং এখন পর্যন্ত সেটি আর পুনর্গঠন হয়নি। পুনর্গঠন না করেই ওই রকমের একটি সিদ্ধান্ত তাদের, যদিও সরকার বলছে যে তারা নিজেরা সরে গেছেন, আবার কেউ কেউ বলছে যে না, তাদের ইঙ্গিত ছিল সরে যাওয়ার, সেজন্য সরে গেছেন। আপনি কিভাবে দেখেন আসলে এই সময়টাতে? দেখুন, আমরা তো জুলাই গণঅভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিকে যদি আমরা তাকে, নিশ্চয়ই সবাই একমত হবেন যে আওয়ামী লীগের যে দীর্ঘ সময়ের দুঃশাসন এবং একটা লুটেরা ধনিক গোষ্ঠীর হাতে পুরো রাজনীতি এবং অর্থনীতি উভয়েরই নিয়ন্ত্রণ চলে গিয়েছিল, এবং সেই দুর্নীতির ফলেই কিন্তু জনগণের মধ্যে একটা গণরোষ তৈরি হয়েছে দীর্ঘ সময় ধরে, এবং তার ফলে যা যা অর্থনীতিতে আমাদের বিরূপ প্রভাব যেটি পড়েছে, দেশের অর্থ পাচার, বেকারত্বের সংখ্যা বেড়ে যাওয়া, এমনকি অর্থনীতি একটা মারাত্মক সংকটের মধ্যে পড়া, সেই সবগুলো ঘটনাই তো একসঙ্গে ঘটেছে। ফলে সেই একটা খুবই তীব্র দুর্নীতিবাজ আমলটা আমরা তো দেখে এসেছি, এবং সেটি যে কেবলমাত্র আওয়ামী লীগের সময়ই ছিল বলবো তাও তো না। আমাদের নিশ্চয়ই এটাও মনে রাখতে হবে যে আমরা যখন 4 দলীয় ঐক্যজোট সরকারের সময় দেখেছি, তখনও কিন্তু দুর্নীতিতে বাংলাদেশ কয়েকবার বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে। ফলে দুর্নীতির সঙ্গে আমাদের রাজনীতির যেই সম্পর্ক, সেটি অত্যন্ত ঘনিষ্ঠ এবং একদম দীর্ঘ সময়ের। ফলে সেখান থেকে বিচ্যুত করতে হলে আমাদের প্রথমত একটা স্বাধীন দুর্নীতি দমন কমিশন তৈরি করবার কথা ছিল, কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে যে কয়েকদিন আগে আবার সেই আইনটি পুনরায় সরিয়ে দেওয়া হলো, এবং বিএনপি চাইছে যে সরকারই নিয়োগ করবে দুর্নীতি দমন কমিশনের প্রধান কারা হবেন। ফলে এই যে একটা দলীয়করণ, স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাদের অন্ততপক্ষে ন্যূনতম স্বায়ত্তশাসন থাকবার কথা বা থাকা উচিত, এই প্রতিষ্ঠানগুলো যদি আপনি দলীয়করণ করেন, তাহলে কিন্তু আমাদের কোনো সেফগার্ডিং মেকানিজম থাকছে না। ফলে জনস্বার্থের যে কোনো ভায়োলেশন হলে, যে কোনো দুর্নীতি হলে আপনি আসলে সুরাহা করবার জন্য কার কাছে যাইবেন? সেখানে যদি দলের লোকই বসে থাকেন এবং ক্ষমতাসীন দলের লোক বসে থাকেন, তখন কিন্তু আমরা আসলে দুর্নীতির কোনো সুরাহা করতে পারবো না। এবং আমরা সরকারের কাছ থেকে কিন্তু জোরে সোরে কোনো আওয়াজ শুনছি না। অন্ততপক্ষে আমরা ওই মানে তলে দুর্নীতি চলছে, উপরিতলে অন্তত জিরো টলারেন্সের আলাপ আমরা আওয়ামী লীগের আমলের সময়ও কিন্তু শুনে এসেছি, কিন্তু আমরা বর্তমান সময়ে কিন্তু কোনো স্ট্রং মেসেজিং আমরা দেখিনি এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে, যে ধরা যাক সরকারের যে আমলাতন্ত্র রয়েছে তাদের মধ্যে দুর্নীতির পরিস্থিতিটা কেমন। আমি আজকেই খবরের কাগজে দেখছিলাম যে লাঞ্চ এবং ঘুষ একই সঙ্গে চলছে। ফলে সেই বাস্তবতা কি আসলে সরকারি অফিসে পরিবর্তন হয়েছে? পাসপোর্ট অফিসের ঘুষ আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিছুটা সামান্য কমেছিল, কিন্তু আমি জানি না এখন পরিস্থিতিটা কেমন, কারণ আমার চারপাশের অভিজ্ঞতা থেকে আমি দেখতে পাচ্ছি যে দুর্নীতি আবার সরকারি অফিসগুলোতে অন্ততপক্ষে পুনর্জাগরণ ঘটেছে। সেখানেও দুর্নীতিতে অভ্যুত্থান কখন ঘটবে আমরা জানি না, কিন্তু যদি আপনি দুর্নীতি দমন কমিশনের মতন স্বাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের হাত থেকে মুক্ত করতে নাই পারেন, আমি মনে করি না যে সেটি আসলে জুলাই গণ অভ্যুত্থানের যে স্পিরিটের কথা আমরা সরকার এবং বিরোধী পক্ষ দুই পক্ষের মুখ থেকেই শুনি। এবং দেখুন, দুই পক্ষের পেছনেই কিন্তু এই যে দুর্নীতির প্রসঙ্গগুলোই বারবার চলে আসে। আমরা সেটি সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই দেখে এসেছি। একটু আগে জুলাইয়ের শহীদদের নিয়ে আলাপ হচ্ছিল, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে জুলাইয়ের জন্য একটি যে স্মৃতি ফাউন্ডেশন করা হয়েছিল, সেখানে কিন্তু একজন এনসিপির নেতাই দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সার্জিস আলম, এবং তিনি তারপরে সেই প্রতিষ্ঠান থেকে নীরবে সরে এলেন। এবং আমরা জানি না যে আসলে কোন সার্কামস্ট্যান্সেস এবং সেই ফাউন্ডেশনের বর্তমান পরিস্থিতি আসলে কি, সেটাকে এক্সিস্ট করে নাকি সেটা করে না, সেটা আসলে কোনো রকমের কাউকে কোনো সুবিধা দিতে পারলো? জুলাইয়ের যারা শহীদ পরিবারগুলো ছিলেন, যারা আহত ছিলেন, তাদেরকে আসলে কী রকমের তারা একটা মানসম্পন্ন জীবনের দিকে নিয়ে যাওয়ার জন্য কী রকমের কর্মকাণ্ডগুলো তারা ঘটিয়েছিলেন, আমরা কিন্তু সেগুলো জানি না। আনঅ্যাকাউন্টেড ফর, আনইনভেস্টিগেটেড অফকোর্স, এবং সেটা অবশ্যই সরকার দলের উপরেই দায়িত্বটা বর্তাবে, যেহেতু তারা দায়িত্ব গ্রহণ করেছেন। এবং এগেন আমি দেখি যে দুই পক্ষেরই আসলে এখানে হ্যান্ডস আর ডার্টি, কারণ তারা দুই পক্ষ মিলেমিশেই আসলে নানান রকমের নেগোসিয়েশনের মাধ্যমে
অন্তর্বর্তীকালীন সরকার তো একটা নেগোশিয়েটেড সরকার ছিল, এটা কোনো নির্দিষ্ট পক্ষ বা একক পক্ষের সরকার ছিল না, সবারই সেখানে স্টেক হোল্ডারশিপ ছিল এবং সবাই এখন ওই বালিশ ছোড়াছুরির মতন আর কি অন্তর্বর্তীকালীন সরকারকে ছোড়াছুরি করছেন, যে কেউ কারো কোর্টে ফেলছেন, আবার তখন আরেকজনের কোর্টে ফেলছেন। ফলে এটা দিয়ে তো আসলে আমরা সমস্যার সমাধান করতে পারবো না। আমাদের সমস্যাটা খুবই স্পষ্ট যে আমাদের রাজনীতির সঙ্গে অর্থনীতির যেই একটা দুর্বৃত্তায়ন ঘটেছে একই সঙ্গে, এবং দুর্নীতি যে সম্পর্ক তৈরি হয়েছে সেটি আপনি রাজনীতির সঙ্গে অর্থনীতির সঙ্গে যখন ঘটাবেন তখন এটা আসলে অ্যাভয়েড করা যাবে না। আমরা দেখেছি যে সেই সময় এনসিপির তৎকালীন মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত ছিলেন আসিফ, তিনি সেই নীলা মার্কেটের ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে যে ওয়েস্টিনে খেতে যাওয়া, মানে এবং সেটা কিন্তু জনগণের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, কারণ তারা তো নিজেদের সঙ্গে একজন তার প্রতিনিধিত্বশীল একজন রাজনীতিবিদকে মনে করেছিলেন, যে তার প্রতিনিধি হয়তো পাওয়া গেল এখন পর্যন্ত যে সরাসরি তাকে রিলেট করা যায়, তিনি অথবা তার একই রকমের কাতারের, কিন্তু যখন তিনি একটা ধনিক শ্রেণীর প্রতিনিধিত্বশীল কোনো একটা কাঠামোর মধ্যে প্রবেশ করেন এবং সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেন, তখনই কিন্তু আমরা একটা বিচ্যুতি হিসেবে দেখতে পারি যে জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যেই একটা অবস্থা, সেখান থেকে তিনি অলরেডি তার শ্রেণী উত্তরণ করে একটা ভিন্ন শ্রেণীতে চলে গেছেন। ফলে অলরেডি একটা জনবিচ্ছিন্ন পরিস্থিতি তৈরি হওয়ার একটা মার্কার হিসেবে আমরা সেই ঘটনাটাকে হয়তো ধরতে পারি। ফলে এই পুনরায় সেই কথাটাই ফেরত আসে, এবং সেটাকে অনেকে দুর্নীতির একটা মার্কার হিসেবেও চিহ্নিত করেছেন। আমরা তখন দেখছি মানে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এই ঘটনাটাকে উপজীব্য করে দুর্নীতির অভিযোগ আনার চেষ্টা করেছে, এবং সেটা নিয়ে এনসিপির বরাবরের মতোই রেসপন্সটা ছিল যে এটা তদন্ত করা হোক ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই তদন্ত আমরা দেখিনি যে ঘটতে, এবং তদন্তকারী যে সংস্থাগুলো সেগুলোর যদি আপনি স্বাধীনতা নিশ্চিত করতে না পারেন, আমরা কোনো তদন্তরই সুরাহা করতে পারবো না, এবং ফলে আমরা এক ধরনের একটা অ্যাজাম্পশন এবং সেই অ্যাজাম্পশন নিয়ে রাজনীতি করতে পারবো, এটুকুর মধ্যেই আমাদের ঘোরাফেরা চলবে। জি, সরোয়ার তুষার, একটু আপনার কাছে জানতে চাই যে সার্চ কমিটি গঠন হয়েছে এবং সেটি এখন পর্যন্ত 40 জনের বেশি নাম এসছে, একটু আপনার কাছে জানতে চাই যে এই সংস্কার কমিশনের সাংবিধানিক বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আপার হাউস কিংবা লোয়ার হাউস কিংবা পিআর, সেগুলো নিয়ে যতটা আপনারা এখন রাজপথে সরব, দুর্নীতি দমন কমিশন কিংবা আরও যেগুলো সরাসরি মানুষের উপকারে আসতে পারে, সেটি নিয়ে অতটা সরব দেখা যাচ্ছে না এটি নিয়ে, এবং পাশাপাশি কতটা স্বাধীন কমিশন গঠন হবে বলে আপনি আশা করেন? আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে অন্যায্যভাবে, সেগুলো নিয়ে পার্লামেন্টে তেমনকি ওয়াকআউটও হয়েছে। মানে সেগুলো তো আমরা বলেছি যেগুলো জাস্টিফাইড না, এবং ফুলি এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গুম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশ যেগুলো ছিল, বাতিল করার কোনো দরকার ছিল না, কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে আপনি যদি মনে করেন কোনো একটা স্পেসিফিক জায়গায় প্রবলেম আছে, আপনি সেটা সংশোধন করে তো মানে এটাকে রাখতে পারেন, কিন্তু তারা রাখে নাই। এবং এই যে 5 মাস ধরে আপনার একটা কমিশনহীন একটা অবস্থায় আছে, আপনি নতুন লোক পাওয়ার আগ পর্যন্ত তাদেরকে কেন সরালেন? এবং আপনি বললেন যে পদত্যাগ, কিন্তু আমরা কিন্তু সবাই জানি যে এটা তাদেরকে একরকম বাধ্য করা হয়েছে, এবং অনেকগুলো ব্যাংকেও তাদেরকে এভাবে, ব্যাংক থেকেও এরকম যারা এমডি বা এই ধরনের উচ্চপদস্থ জায়গায় ছিল তাদেরকে, আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আছেই, তাদেরকেও আপনার এভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। তো এটা হচ্ছে আপনি যদি তাদের, আমি এখনই দেখছিলাম যে বিএনপি 31 দফার প্লেজটা যদি দেখেন, তারা কী করতে চায় দুর্নীতি দমন কমিশন নিয়ে, তারা কিন্তু বলেছে আইনটা সংস্কার করবে এবং একটা স্বচ্ছতা নিশ্চিত করবে, তো সেটা কিন্তু তারা এখনও পর্যন্ত করে নাই। এবং এটা নিয়ে আমাদের ধরেন পুরো সংস্কার ব্যাপারটাকে নিয়েই, একটা হলো অধ্যাদেশ, এর বাইরে জুলাই সনদ, গণভোট, পুরো জিনিসটা নিয়ে আমাদের সরকারের এই স্বচ্ছতা বা এখন যেটা তারা করতে চাচ্ছে না, একটা পিছুটান দিয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা শুরু থেকেই সমালোচনা মুখর, একেবারেই এই সরকার শপথ নেওয়ার পর থেকেই আমরা এটা নিয়ে সমালোচনা করে আসছি, কর্মসূচিও চলছে। ফলে এটা এখন আপনি যে প্রশ্ন করলেন যে কতটা স্বাধীন হবে, পরিস্থিতি বা আলামত দেখে খুব বেশি মানে আশাবাদী হওয়ার সুযোগ নাই। এখনও মনে হচ্ছে যে আগের মতোই দুর্নীতি দমন কমিশনটা দলীয় কিংবা সরকারি, আগে যেরকম ছিল, বলা হচ্ছিল যে আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছিলেন একবার যে এটা বিরোধী দলীয় দমন কমিশন হয়ে গেছে। তো সেরকম হোক, এটা আমরা কেউ চাই না। সার্চ কমিটিতে 40 জন এসছে, কিভাবে কাকে নেওয়া হবে শেষ পর্যন্ত, এটা একটা জাস্টিফিকেশন থাকতে হবে যে তাকে এই কারণে নেওয়া হয়েছে, এই কারণে তিনি যোগ্য, এটা আমরা আশা করি। এবং এই দুর্নীতি দমন কমিশন একটা রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা। তবে একটা দলীয় হবে বলে আপনি মনে করেন? অন্যান্য আমরা কি দেখতে পাচ্ছি বাকি সবগুলো জায়গায় একটা কোনো নিয়োগ দেখাতে পারবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে, যেটা আপনার কাছে মনে হচ্ছে যে তিনি ওই দলীয় বিবেচনা নিয়োগ পান নাই? একটাও এরকম আমার অন্তত এরকম মনে হয় না, প্রত্যেকটা নিয়োগই দলীয় নিয়োগ মনে হচ্ছে। তো এখানেও সেরকম না হলে খুবই ভালো, হ্যাঁ, কিন্তু হবে এরকমই মনে হচ্ছে। এবং এক্ষেত্রে তাদের একটা খুব সহজ জাস্টিফিকেশন, যেটা আমি যৌক্তিক মনে করি না, যে আমরা সরকার এসেছি, আমরা তো আমাদের লোক বসাবো। কিন্তু শুরু থেকে একটা আলোচনা ছিল যে নিয়োগ কমিটিগুলো কিভাবে করবেন, একটা নিয়োগ কমিটি করে সেই নিয়োগ কমিটির অধীনে এই নিয়োগগুলো হলে সেটা আপনার
গ্রহণযোগ্যতাই বাড়াবে। এক্সিকিউটিভটা সরকারের স্ট্রং হোল্ড থাকা দরকার, কিন্তু এর বাইরে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো আছে, এগুলোর কাজই কিন্তু অনেক ক্ষেত্রে সরকারের যে সরকারকে প্রশ্ন করে। একচেটিয়া ক্ষমতা সেটাকে আপনার কিছু ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স করা। তো সেখানে তো আপনার এমন লোক লাগবে যার একটা মেরুদণ্ড আছে এবং যে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার ব্যাপারটা বোঝে। হ্যাঁ, সেখানে যদি আপনি সেরকম লোক না দেন তাহলে তো সমস্যা। এবং গুম কমিশন, গুম যে আইনটা, খসড়া আইনটা করা হয়েছে, এটা তো অত্যন্ত একটা দুর্বল আইন হয়েছে, যেটা অন্তর্বর্তী সরকারে তারা কিন্তু বলেছিল যে এগুলো বাতিল করা হচ্ছে, যে অধ্যাদেশগুলো, এগুলো আরও আমরা অধিকতর ভালো আইন আনবো। কিন্তু ওই মানবাধিকার আইনটাও যে খসড়াটা যদি দেখেন, গুম আইন তো মানে খসড়াটা যদি দেখেন যেটা ওয়েবসাইটে তোলা হয়েছে, এগুলো কিন্তু যেগুলো অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো ছিল তার চেয়ে অনেক অনেক দুর্বল। এবং প্রধান আপত্তিটা হচ্ছে যে পুলিশকেই আপনি দিচ্ছেন সেই তদন্তের দায়ভার। শুধু সেটা না, ধরুন এখানে বলা হচ্ছে যেহেতু পুলিশের কাছেই ফয়সালাটা থাকবে যে আপনি সঠিক অভিযোগ করেছেন কি মিথ্যা অভিযোগ করেছেন, এক্ষেত্রে কিন্তু আপনার পরিবার যদি আমার সাথে এরকম ঘটনা ঘটে, হ্যাঁ আমরা কেউ চাই না, কিন্তু ধরুন আমরা একটা ধরে নিই যে কারোর সাথে এরকম ঘটনা ঘটেছে, এখন যদি সরকার এবং পুলিশ মনে করে যে এটা একটা মিথ্যা অভিযোগ, কারণ একটা লোক তো নাই, আপনি কিভাবে এখন ফয়সালা করবেন এটা সঠিক না মিথ্যা? কিন্তু সরকার, তার কাছে ক্ষমতা আছে, সে ঠিক করতে পারবে, সে বলবে যে হ্যাঁ আপনার অভিযোগটা মিথ্যা। আর মিথ্যা অভিযোগের দণ্ড দেওয়া হয়েছে 5 বছর যিনি মিথ্যা অভিযোগ করবেন। তার মানে হচ্ছে যারা ভিকটিম প্রকারান্তরে তাদের পরিবারেরই আপনার জেল খাটার বা আটক থাকার, শাস্তি পাওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে এই গুমের মতো একটা সেন্সিটিভ বিষয়ে। তো এটা কিন্তু আমাদের কাছে খুব দুঃখজনক লাগে। কেন? কারণ এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে গুমের শিকার ছিলেন দীর্ঘদিন যাবৎ। তো তার এটা সবচেয়ে বেশি উপলব্ধি করা উচিত ছিল যে এটা জরুরিটা কোথায়, জরুরতটা কোথায়। আজকে মংলার যে ঘটনাটা, আপনার একজন জেলে যে অভিযোগটা এসেছে তার গত এপ্রিল মাসের, তার গুমের ব্যাপারে, সেখানে কিন্তু এখন হিউম্যান রাইটস ওয়াচ পর্যন্ত এটার ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে। যদি আপনার একটা স্বাধীন সংস্থা থাকতো, আপনি কিন্তু এটার ব্যাপারে একটা মানে সুষ্ঠু তদন্ত হতো। তো এটা আমি জানি না যে কেন তারা এগুলো থেকে এক ধরনের ব্যাকস্লাইডিং কিন্তু। এবং প্রত্যেকটা জিনিসই, আপনি জুলাই সনদ বন্ধ জিনিস বাদ, বিএনপির 31 দফার দলীয় ইশতেহারেরই এক ধরনের সাথে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হচ্ছে বর্তমান পদক্ষেপগুলো। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাই, এই যে 5 মাসের শূন্য অবস্থায়, এটি গেল 20 বছরের মধ্যেই প্রথম, মানে দেশে কি এখন আর দুর্নীতি হচ্ছে না? না, দুর্নীতি তো হচ্ছেই, দুর্নীতি তো অনাদিকাল থেকেই আছে। আপনি দুর্নীতি দমন কমিশনও বানান, এরকম 3টেও যদি বানান, তারপরেও দুর্নীতি থাকবে। দুর্নীতি দমন কমিশন তো ছিল, দমনের যেহেতু কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, কম আর বেশি। তবে মোটা দাগে তো এখন পর্যন্ত এইভাবে দুর্নীতির খবর কিন্তু আসছে না। কিন্তু প্রান্তিক পর্যায়ে পুলিশ বা এই যে রেজিস্ট্রি অফিস, বিভিন্ন জায়গায় সরকারি অফিসে, এটা তো বিএনপির মহাসচিবও বলেছেন যে দুর্নীতি হচ্ছে। তাই এগুলো আপনি, হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন নাই, থাকা উচিত ছিল আরও। একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কি বলে, ওই জুলাই সনদে আমরা এই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ প্রক্রিয়া আমরা ঠিক করেছি, এবং সেই প্রক্রিয়ায় কিন্তু সার্চ কমিটি, আপিল বিভাগের একজন বিচারপতি আছেন, তারপরে পিএসসির চেয়ারম্যান আছেন, জ্যেষ্ঠতম আরেকজন বিচারপতি থাকবেন, তারপর সরকার দলীয় একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলীয় একজন প্রতিনিধি থাকবেন, প্রধান বিচারপতির একজন প্রতিনিধি থাকবেন। এদের সমন্বয়ে একটা সার্চ কমিটি গঠন করা হয়েছে, এবং এই সার্চ কমিটির মাধ্যমে জীবন বৃত্তান্ত বাছাই টাছাই করে ওনারা একটা কমিশন নিয়োগ দেবেন। এখানে বিএনপি যে দলীয়ভাবে নিয়োগ দিতে পারবে, এখানে প্রক্রিয়া করাই আছে বা দিবে। অন্যান্য যে প্রতিষ্ঠানের কথা বলছেন, নির্বাহী বিভাগের যে প্রতিষ্ঠানের কথা, যে নিয়োগের কথা, সেগুলো তো আর আমরা জুলাই সনদেও আলোচনা করি নেই, বা সেগুলো ভিন্ন দল থেকে আনবারও প্রয়োজন নাই। সেগুলো যদি যাদের যেখানে নিয়োগ দেওয়া হচ্ছে সেটা যদি প্রশ্ন ওঠে, তারা যদি ভালো কাজ করতে পারে বা করে, তাহলে তাদের বিষয়ে কেন আপনি, যেমন ধরেন এই 12টি প্রতিষ্ঠানে যে নিয়োগ দেওয়া হচ্ছে, অনেকে এটা নিয়ে সমালোচনা করছে। তবে এটা ঠিক, এই যে যাদের নিয়োগ দেওয়া হয়েছে এরা রাজনৈতিক কর্মী বা রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রত্যেকের একাডেমিক ব্যাকগ্রাউন্ড ও রিচ আছে। ধরেন এখানে তো আমলাদেরই দেওয়া হইতো, সরকারি আমলাদের, কি হইতে পারতো? পার্থক্যটা কি হইতে পারছে? ছিলই আমলারা এখানে, বা আমলাদের জন্য শত শত হাজার হাজার সচিবালয়ে পদ আছে। ধরেন একজন রাজনীতিবিদ, আমি যেমন একজন রাজনীতি করি, আমি যদি বাড়িতে যাই, এলাকায় যাই, ঢাকায় থাকি, সকালে উঠে 10 জন 20 জন 50 জন, এলাকায় গেলে 100 জন 200 জন লোককে আমি মিট করি। সবাই কিন্তু বিএনপির লোক না, নানান ধরনের সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, নানান শ্রেণী পেশার মানুষ কিন্তু আমার কাছে আসে। আমি এবার টিএনও অফিসে যদি যাই, সেখানে দেখি লোক নাই, আবার ডিসি অফিসে যাই, সেখানে দেখি লোক নাই। আমি তাদের জিজ্ঞেস করি যে ভাই আপনার এত বড় অফিস, মানুষ নাই কেন? সব মানুষ কেন আমার কাছে আসে, একজন রাজনীতিবিদের কাছে? কারণ একজন রাজনীতিবিদের কাছে মানুষ যেতে পারে সব দলেরই, এবং এটাই বাস্তবতা। যেখানে যাদেরকে বসানো হয়েছে, বলা হয় যে এটা বিএনপির অফিসে, বিএনপির লোকের সাথেই শুধু না, আরও ভিন্ন মানুষও সেখানে যেতে পারবে, যাওয়ার সুযোগ থাকে, যেটা আমলা, সরকারি ব্যুরোক্রেট যারা থাকে তাদের এখানে যাওয়ার মানুষ সেবা কম পায়। তো আমরা দেখি, এটা বিচার করি,
এখানেও তো আর আমরা করি নাই কি জুলাই সনদে এই বাধ্যবাধকতা তৈরি করি নাই, যেখানে বাধ্যবাধকতা তৈরি করেছি, যেখানে যে নিয়ম হয়েছে, ধরো এই দুর্নীতি দমন কমিশন নিয়োগ দেরিতে হলেও ভালো হবে, মানবাধিকার কমিশনে অনেক ফাঁকফোকর ছিল, এখন সেগুলো যেমন একটা অন্তত আমরা বলতে পারি এখানে খুব ভুক্তভোগী পরিবার যারা, তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, অসংখ্য পরিবার, তারা এরকম একটা বিপদে থাকে যে তাদের সহায় সম্পত্তি থাকলেও সেগুলো তারা ব্যবহার করতে পারে না। এইবারকার আইনে 5 বছর অতিবাহিত হইলে সে ব্যবহার করার পদ্ধতি তৈরি করা হয়েছে, মৃত্যু মানে ডেথ একটা পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, ডেথ সেন্টেন্সের ব্যবস্থা করা হয়েছে। তদন্তকারী সংস্থা পুলিশ, এখন ভিন্ন কে তদন্ত করবে? যেমন ওসি প্রদীপের তদন্ত তো পুলিশই করেছে, তার তো ফাঁসি হয়েছে। মানবাধিকার কমিশনকে দেওয়ার একটা কথা ছিল এর আগে। না, মানবাধিকার সেই তাদের তো সেই লোকবল এখনো তৈরি হয় না। আর এটা চূড়ান্ত না, আমরা এটা সংসদের বিল আকারে যখন আসবে সেটা আলোচনা করব, কিন্তু বলা হইলো যে না এটা মানে আর কেউ কোনোদিন আনবে না, এটা বোধহয় গুম করে দিছে মানবাধিকার কমিশন, আর কোনোদিন হবে না। কিন্তু বাস্তবতা সেটা না। প্রত্যেকটাই মানবাধিকার কমিশন বলেন বা আপনার দুর্নীতি দমন কমিশন বলেন, যেই কমিশন যেভাবে বলা হয়েছে সেভাবেই জুলাই সনদে আমরা যেভাবে বলেছি এটা সেভাবেই হবে। এক একটা হ্যাঁ, প্রতিষ্ঠান এটা আরো আগে হওয়া উচিত ছিল, কার্যক্রমটা আরো আগে হওয়া উচিত ছিল। ওনারা তো পদত্যাগ করেছেন বিএনপি ক্ষমতায় আসার আরো পরে 1 মাস 1.5 মাস পরে করেছে। তো সেই জন্য সার্চ কমিটিও গঠন হয়েছে আরো 1 মাস আগে, 2 মাস বা 2.5 মাস খালি ছিল, তার আগে হইলে ভালো হইতো। অলিউর রহমান শান, আরেকটি বিষয় যেটি জুলাই শহীদদের কথা উঠলো, আপনার কাছে এক শহীদ নাফিসের মায়ের একটি আক্ষেপের কথা বলি। তিনি বলছিলেন যারা পলাতক তাদের ফাঁসির দণ্ড হয়েছে, কিন্তু যারা আটক তাদের কারোর ওই অর্থে বড় শাস্তি হয়নি। ছাত্রদের সরকারও ক্ষমতায় ছিল, তারাও তাদের আশা পূরণ করতে পারেনি, এটি তার আক্ষেপ। আপনি এই বিচার প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন? প্রথমত জুলাই গণঅভ্যুত্থানের পরে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের একটা দীর্ঘ সময়ের দাবি তো আসলে এই হত্যাকাণ্ডের বিচার করা, এবং সেই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আমরা রাজনৈতিক বয়ান শুনেছি প্রচুর, এবং সেখানে আন্তরিকতার যথেষ্ট উপস্থিতি ছিল, কিন্তু আসল কাজের ব্যাপারে ধরা যায় গ্রেফতার করা, আমরা দেখছি গণগ্রেফতার করা হয়েছে জুলাই হত্যাকাণ্ডের মামলাতে, এবং একদমই র্যান্ডম মানুষদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি যে মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো নিয়েও কিন্তু বারবার আপত্তি উঠেছে বিভিন্ন মহল থেকে, যে মামলাগুলো ভীষণ রকমের দুর্বল, যখন এগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাবে সেগুলো আসলে টিকবে না, এবং ঠিক সেই পরিস্থিতিটাই কিন্তু ঘটেছে। ফলে এই যে নাফিসের মা যে আক্ষেপটা করলেন, যাদেরকে আটক করা হয়েছে এদের অনেকেই হয়তো বা ছাত্রলীগের কোনো একজন কর্মী, যিনি হয়তো বা সরাসরি যুক্ত ছিলেন না, তাকে কেবলমাত্র জেলখানায় আটকে রাখবার জন্য তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছেন। মন্ত্রীরা তো অবশ্যই আছেন, এবং মন্ত্রীরা তো আসলে এক ধরনের আরাম করছেন আর কি জেলখানার মধ্যে। বাইরে থাকলে হয়তো বা জনরোষের সম্মুখীন হতেন, জেলখানা নিরাপদ, ওই অর্থে রাষ্ট্রীয় একটা নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছেন। ফলে বিচার কার্য যত দীর্ঘায়িত হবে তাদেরও সেই আরামটাও দীর্ঘায়িত হবে একই সঙ্গে। ফলে সেই বন্দোবস্ত তো আসলে করা হয়েছে, এবং আমরা ঠিক আসলে জানি না যে এখানে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো রকমের নেগোসিয়েশন অবশ্যই আছে, কারণ আমরা দেখেছি অভ্যুত্থানের পরে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং মন্ত্রী পর্যায়ে যারা ছিলেন তারা কিন্তু ক্যান্টনমেন্টে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, এবং দীর্ঘ সময় সেই আশ্রয়েই ছিলেন, এবং অনেককে আমরা দেখলাম যে কিছুদিন পরে গ্রেপ্তার করা হলো, এবং তখন কিন্তু আমরা জানতাম না যে তারা আসলে এই সময়টাতে কোথায় আছেন, তারা কি ভারতে পালিয়ে গেছেন নাকি দেশের ভেতরেই কোথাও লুকিয়েছিলেন। পুলিশ তাদেরকে খুঁজেছে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি, এবং হঠাৎ করে কোনো একদিন আমরা দেখলাম যে তিনি গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মধ্যে থেকেই। ফলে এগুলো কিন্তু ভীষণ রকমের অস্পষ্ট প্রশ্ন যেগুলো থেকে যায়, যে আসলে কি ঘটছে পর্দার অন্তরালে, এবং কারা কারা সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। ফলে হত্যাকাণ্ডের বিচার এখনও একটা বড় প্রশ্ন হিসেবে, অমীমাংসিত প্রশ্ন হিসেবে রয়ে গেছে। যে মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলো ভীষণ দুর্বল কিছু ধারা দিয়ে করা হয়েছে, এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সেই অপরাধ প্রমাণ করবার জন্য আসলে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে বিচারের কাঠগড়ায় যখন তারা উপস্থাপিত হবেন। ফলে শহীদের নাফিসের মায়ের মতন আমিও আসলে খুব একটা নিশ্চিত নই যে হত্যাকাণ্ডের যেই সুষ্ঠু বিচারের দাবিতে আমরা বারংবার, এবং দেখুন সেই যুদ্ধাপরাধীদের বিচার যেমন করে করা হয়নি, একই রকমভাবে আমার মনে হয় যে জুলাই হত্যাকাণ্ডকেও, কারণ এটা তো আসলে একটা সবারই রাজনীতি করবার সুযোগ, তাই না? পলিটিক্যাল রেটরিকে আপনি কি কথা বলবেন, কারণ যখন মানুষ আসলে তার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বে তাকে কিছু একটা বলে আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে হবে, কিংবা কোনো একটা কিছুর দিকে আপনাকে তাকে মূলা ঝুলিয়ে রাখতে হবে। ফলে আমার মনে হয় যে এটাকেও অনেকে সেই পলিটিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করার একটা সুযোগ হিসেবে হয়তো নিয়েছেন, যেটা একটু আগে আই থিঙ্ক আরও কয়েকজন বলছিলেন যে একই রকমভাবে মানে রাজনৈতিক বয়ানের জন্য আমার মনে হয় যে জুলাই হত্যাকাণ্ডের বিচারটাকে ব্যবহার করা হচ্ছে হত্যাকাণ্ডের বিচার না করে। এবং এগেন যদি সেটা, এবং সেই মামলাগুলোর অনেকগুলো কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও হয়েছে, এবং বিএনপি সরকারের সঙ্গে তো অবশ্যই, এবং বিএনপির অনেক নেতাকর্মীরাও তো গুমের শিকার হয়েছেন,
হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন জুলাই আন্দোলনে। ফলে সেই বিচারগুলো কিন্তু আমরা খুব একটা আন্তরিকতা দেখিনি যে সরকারের মহল থেকে। কেন বিএনপি নিজেও শিকার হওয়ার পরেও কেন আপনারা আন্তরিকতা দেখতে পাচ্ছেন না? একটা তো ক্ষমতার মসনদ নিশ্চয়ই বোধহয় তার মধ্যে কোনো একটা কিছু আছে, কারণ আমরা দেখেছি যে ক্ষমতার কাছাকাছি গেলেই সবার স্বভাব, চরিত্র, মনোভাব অনেক কিছু বদলে যেতে থাকে। ফলে সেই ক্ষমতার চেয়ারের কাছে গেলে যে চরিত্রের বদল ঘটে, সেটা তো আমাদের সেই অতীতের একটা বড় সাইকেল আমরা নিশ্চয়ই মনে রাখতে পারি, যে অত্যাচারিতের অত্যাচারী হয়ে ওঠার যে ভিশাস সাইকেল, সেটার মধ্যে আমরা অবশ্যই আছি। যারা গুমের শিকার হয়েছেন তারাই গুম কমিশনের আইন এমনভাবে করছেন যে গুমের যারা বিচার চাইতে যাবেন তারাই সেটার ফলে ভিক্টিমাইজ হবেন। ফলে সেটা তো আমাদের সামনে একটা স্পষ্ট জায়গা। এমনকি অভ্যুত্থানের থেকে যারা উঠে আসা নেতৃবৃন্দ, তারাও যখন ক্ষমতার কাছাকাছি ছিলেন তারাও তো আমাদেরকে হতাশই করেছেন। ফলে এই যে একটা চরিত্রের পরিবর্তন ঘটে, এটা আমাদের রাজনৈতিক মানে আমাদের রাজনৈতিক ভাগ্য হয়তো তেমন বলতে কিছু নেই, কিন্তু আমাদের জনগণের জন্য ভীষণ রকমের একটা দুর্ভাগ্যই বলতে হয় যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার কাছাকাছি গেলে তাদের চরিত্র বদল হয়ে যায় এবং তারা কোনো না কোনো রকমভাবে স্ট্যাবলিশমেন্টের সঙ্গে নেগোসিয়েশন করেন এবং ব্যাকডোর অনেক রকমের পলিটিক্স করেন, অর্থনীতির সঙ্গে বিভিন্ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যান এবং পরবর্তীতে আসলে জনগণের প্রতিনিধি হিসেবে তাদের যে কাজটা করবার কথা, তারা আসলে শেষমেশ জনগণের প্রতিনিধি থাকেন না, তারা অন্য কোনো একটা স্বার্থ বা গোষ্ঠী স্বার্থের প্রতিনিধি হিসেবে কাজ করা শুরু করেন। সরোয়ার তুষার, একটি মন্তব্য আজকে আবার আলোচনায়, এর আগেও আরেকজনের মন্তব্য ছিল। আনোয়ারা উপজেলা প্রশাসন এবং ওসিকে এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম বলেছেন, আপনারা কি 36 জুলাই দেখেন নাই? তখন কিভাবে বিক্ষুব্ধ ছাত্র জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই জনগণের টাকায় চলাই পুলিশকে আমরা কিভাবে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম? এই মন্তব্যটিকে আপনি কতটা সমীচীন মনে করেন? সে কার্যনির্বাহী সদস্য না, কেন্দ্রীয় সদস্য। মানে কার্যনির্বাহী সদস্য হচ্ছে আমরা যেটাকে আমাদের এক্সিকিউটিভ কাউন্সিল বলি। কেন্দ্রীয় সদস্য, এটা সত্য, এবং এটা একটা অত্যন্ত ভুল, রং স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে তার বোঝাপড়ার ঘাটতি। এই ধরনের বিচ্ছিন্ন মন্তব্যকে ধরেই আওয়ামী লীগ এবং এই গ্যাং দেখায় যে তাদের কাছে পুলিশ হত্যাটা, গতকালকেও যদি আপনি প্রেস কনফারেন্সটা দেখেন, সেখানেও তারা এটাকেই প্রধান দেখাতে চেয়েছে এবং এটা যেন একটা তাদের এক্সকিউজ। তারা যে কাজটা করেছে, যে ঘৃণ্য অপরাধ, মানবতা বিরোধী অপরাধ করেছে, সেটাকে আড়াল করার জন্য এই জিনিসটা, এই ন্যারেটিভটাকে তারা হাজির করে এবং এরকম অনভিজ্ঞ এবং আনকোরা, আপনারাই করে দিচ্ছেন কিনা বলছি আমি, সে আনকোরা বক্তব্য, এটাকে আমি ডিজোন করছি পুরোপুরি। এটা আমার দলের বক্তব্য হতে পারে না, আমরা এইভাবে ব্যাপারটাকে বুঝি না। এটা তাকে আমরা এটার জন্য তাকে এটা ব্যাখ্যা করতে হবে যে সেটা কেন বলেছে। এখানে আমি যেটা মূল জিনিসটা কি, তার বক্তব্য সম্পূর্ণ ভুল, এই বিষয়ে কোনো আর আলোচনার দরকার নাই। এখানে আমি সমর্থন করি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। তিনি কনসিস্টেন্টলি এই ব্যাপারে খুবই মীমাংসাযোগ্য একটা অবস্থান নিয়েছেন এবং এরপরে এটাকে নিয়ে আর বিতর্ক সৃষ্টির কোনো অবকাশ নেই। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে বলেছেন যে এটা জুলাইয়ের যে ঘটনাটা, এটা জুলাই মাসেই জনগণের আদালতে মীমাংসিত একটা বিষয়, এটা ফয়সালা হয়ে গেছে, এটা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করার কোনো অবকাশ নেই। ফলে বারবার এই পুলিশ হত্যার এগুলো কোনো মানে বারবার সামনে আনাটা একটা দুরভিসন্ধিমূলক ব্যাপার। আর ওদের মতো যারা এরকম বিভিন্ন সময় মন্তব্য করে, তারা যে কাজটা করে সেটা হচ্ছে যেটা জনগণ যখন প্রতিরোধ করেছে, তাদের উপর যখন আক্রমণ করা হয়েছে, সেই প্রতিরোধটাকে তারা নিজেদের দিকে এমনভাবে দায়টা নিয়ে নিচ্ছে যেন এটা একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। ফলে আমরা তাকে জিজ্ঞেস করেছি যে এই বক্তব্যের কারণ কি, সে হয়তো এটার একটা জবাব দেবে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে এরকম আরও কিছু সমন্বয়ক আপনার অভিজ্ঞতার অভাবে এইরকম মন্তব্য করেছেন। মানে যেটা জনগণের কাজ, যেটা জনগণ করেছে, যেটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় মানে জনতার আদালতে যেটা ফয়সালা হয়ে গেছে, সেটার দায় আমি ব্যক্তি হিসেবে তো নিতে পারি না, বা নেওয়ার কোনো একেবারেই আননেসেসারি। ওটা তখন জুলাই মাসে সম্পূর্ণ জনগণের যতটুকু করেছে এবং প্রতিরোধ করতে গিয়ে তাকে এটা আত্মরক্ষার্থে অনেক কিছু করতে হয়েছে এবং সেলফ ডিফেন্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টার্মিনোলজি, এটা আপনার অধিকার যখন আপনি এভাবে আক্রান্ত হবেন। এবং এই কারণেই কিন্তু আপনার বাংলাদেশে একটা থানাও থাকলো না। আপনি একটা জিনিস মনে করে দেখেন, ছাত্রদলের সভাপতি, যিনি বর্তমান সভাপতি রাকিব ভাই, উনি রাজপথের একজন লড়াকু সৈনিক, জুলাই মাসে মাঠে ছিলেন। তিনি কিন্তু প্রকাশ্য সভায় সম্ভবত প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটা কথা বলেছেন কিছুদিন আগে, এই জুলাই মাসেই জুলাইয়ের শুরুর দিকে বলেছিলেন যে আওয়ামী লীগের প্রত্যেকটা অফিস আমরা গুড়িয়ে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি। কেন? এটা কি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস? নট এট অল। কারণ হচ্ছে আওয়ামী লীগের এই জায়গাগুলো এক একটা অত্যাচারের কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে গিয়েছিল। সেখানে ধরে আপনার মনে থাকবে নিরাপদ সড়ক আন্দোলন ও শিক্ষার্থী যারা আন্দোলন করেছিল, ওই আওয়ামী লীগ অফিসে নিয়ে নির্যাতন করা হতো, জিগাতলায় অফিসে উঠিয়ে নির্যাতন করা হয়েছে এবং এখানে এটা একটা অত্যাচারের ক্যাম্প হিসেবে তারা প্রতিষ্ঠা করেছে। তো সেইখানে জনগণের তো ক্ষোভ থাকবেই, খুব স্বাভাবিক। এটাকে যদি আবার কেউ নিজের ঘাড়ে নেয়, আমি মনে করি এটা সে না বুঝার ফলে থেকে বলছে, এটা গ্রহণযোগ্য বক্তব্য না। শহীদুল ইসলাম বাবুল্লাহ, আপনার কাছে জানতে চাই, আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি মন্তব্য করেছেন, আমরা গতকাল বিবৃতিও দেখেছি, সরোয়ার তুষার জি বলছিলেন যে আওয়ামী লীগের
গতকালকের যে ব্রিফিং, ভারতে বসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জন্য উদ্বেগের। একটু আপনার কাছে জানতে চাই যে এই ঘটনা ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব পড়ার আশঙ্কা আছে? ওই স্টেটমেন্টেই বলেছে যে ভারত বাংলাদেশের সাথে কি সম্পর্ক চায় এটা ভারতের উপর ডিপেন্ড করবে, তার আচরণের উপর ডিপেন্ড করবে, বা শেখ হাসিনাকে কিভাবে তারা হ্যান্ডেল করবে তার উপর ডিপেন্ড করবে। এবং এই ধরনের অ্যাকশন বা মানে প্রতিক্রিয়া কিন্তু কূটনীতির ভাষায় সাধারণত কিন্তু হয় না, যেটা বলা হয়েছে। এবং তার আগেও বলা হয়েছিল, কূটনীতিককে ডেকে বলা হয়েছিল, তারপরে ওইখান থেকে আরেকজন মন্ত্রী আসলেন, তাকে বলা হয়েছিল, হ্যাঁ, যে এই ধরনের তাকে ওইখান থেকে রাজনীতি করতে দেওয়া বা বক্তৃতা বিবৃতি দিতে দেওয়া, এটা বাংলাদেশ ভারত সম্পর্কের উপরে খুব মারাত্মক প্রভাব ফেলবে। এবং আমরা বিশ্বাস করি যে এই প্রতিক্রিয়ার পরে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পরে নিশ্চয়ই ভারত বিষয়টা উপলব্ধি করবে যে আসলে তারা বাংলাদেশের সাথে কিভাবে সম্পর্ক চায়, বাংলাদেশের মানুষের সাথে, সরকারের সাথে তারা আদৌ সম্পর্ক চায় কিনা, নাকি সে আগের মতোই সে একদলীয় মনোভাব, প্রভু এবং দাস সুলভ মনোভাব বা নিয়ন্ত্রণের মনোভাব, বা ওই যে সুজাতা সিং থেকে শুরু করে বাংলাদেশের নির্বাচনকে ম্যানিপুলেট করা বা গুম খুনকে করা, প্রভাবিত করা, এগুলো তারা করবে কিনা, এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে। এর চাইতে কড়া করে বলার, ভালো করে বলার সুযোগ আছে কিনা আমরা জানি না। তো আমাদের বক্তব্য সেটাই যে হাসিনা ইন্টারিমের সময় ভারতের সাথে যে সম্পর্কের একটা অবনতি ছিল, বলা হচ্ছিল যে বিএনপি ক্ষমতা আসার পরে সেই সম্পর্কের উন্নয়ন ঘটবে বা প্রতিবেশীর সাথে সম্পর্ক স্বাভাবিক রেখেই বিএনপি চলতে চায়, সেই জায়গাটা কি আবার একটু পিছিয়ে যাচ্ছে সম্পর্ক? এই যে গতকালকের ঘটনায় নিশ্চয়ই একটা নেতিবাচক প্রভাব পড়বে, স্বাভাবিকভাবেই পড়বে। কারণ আমরা তো আসলে একটা নির্বাচিত সরকার হোক আর যে সরকারই হোক, শত্রুতা, প্রতিবেশীর সাথে শত্রুতা তো কাম্য না, কেন আমরা করতে যাব? তারা একটা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ। তারা যদি আমাদের মর্যাদা, সম্মান, আমাদের অধিকারগুলো ভুলুণ্ঠিত না করে, পদদলিত না করে, নিশ্চয়ই তাদের সাথে আমার কূটনৈতিক সম্পর্ক থাকতে পারবে। পাশাপাশি ভিন্ন রাষ্ট্রের সাথে আমরা স্বাধীন কূটনীতি বা বহুমুখী কূটনীতির দ্বার যে উন্মুক্ত হবে, সেটারও কোনো প্রভাব ফেলবে না। একমুখী কূটনীতি তো হবে না, কারণ এটা গণতান্ত্রিক সরকার। আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের নির্বাচিত সরকার এখন মানে শুধুমাত্র দাসসুলভ না, উন্মুক্ত কূটনৈতিক প্রতিযোগিতা চলছে। বাংলাদেশের সাথে সম্পর্ক করবার জন্য সকলেই উন্মুখ, স্ট্র্যাটেজিক কারণে এখানে, বা ভৌগোলিক কারণ, বহু রাজনৈতিক পরিবেশের কারণে, প্রেক্ষাপটের কারণে আমরা ছোট দেশ হতে পারি, আমাদের বিশাল জনগোষ্ঠী আছে, আমাদের স্ট্র্যাটেজিক একটা চমৎকার অবস্থান আছে। এই অবস্থানের হতে একটা গুরুত্ব আছে। এখানে চায়না আছে, আঞ্চলিক পরাশক্তি, এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে, ইউরোপ আছে, তুরস্ক আছে, বা সৌদি আরব আছে, বা নতুন শক্তি ইরান আছে। এই সকল শক্তির সাথে একটা সমন্বয় করে চলা, এটা আমরা তো কারো কাছে মাথা বিক্রি করব না। আমরা স্বাধীন দেশ, আমরা নির্বাচিত সরকার, কেউ আমাদের সরকারে বসাই দেয় নাই, হ্যাঁ, আমাদের দেশের মানুষ আমাদের বসে। সুতরাং আমার দেশের স্বার্থ সবার আগে, এটা ঠিক রেখে আমাদের কূটনীতি হবে, হুএভার হি ইজ, সে হোক ইন্ডিয়া, হোক চায়না, হোক আমেরিকা। জি, আমরা আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।